এই 15 বছর এই বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগের একটা লুম ছিঁড়তে পারছে? এই 15 বছর আন্দোলন করে আওয়ামী লীগের একটা লুম ছিঁড়তে পারছেনি বিএনপি, এবং আরো আগামী 20 বছর তারা একটা লুম ছিঁড়তে পারতো না আওয়ামী লীগের। বিএনপি সালাউদ্দিন সাহেব যে ধরনের উদ্ভট কথা বলেন, উনি যে 8 বছর এই দীর্ঘদিন যে ভারতে ছিলেন, আমার এটা এখন মানে সম্পূর্ণ মানে অবিশ্বাস হচ্ছে। আমার মনে হয় উনি ভারতের রয়ের সহযোগিতা নিয়ে উনি এখানে ছিলেন, এবং উনি ইচ্ছাকৃতভাবে ওইখানে গেছেন, এবং উনি ওখানে একটা বিলাসবহুল জীবনযাপন করছেন। বর্তমানে কিন্তু উনার এই বিলাসবহুল জীবনযাপনের একটা চিত্র আমাদের মিডিয়াতে আসলে চলে আমার আসতেছে। 2টা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। তারপরেও আমি ভাবছি আজকে একটু সময় দেব। ভাবছিলাম প্রথম কথা বলে আমি একটু বিদায় নেব, কিন্তু তারপরও হলো না। আমার বারবার কল আসতেছিল, যার কারণে এটা ড্রপ হচ্ছিল আপনার অডিওটা। সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে গত বেশ কয়েকদিন ধরে যে বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমি মনে করি যে কয়েকজন উপদেষ্টার এই অযোগ্যতামূলক কথা বলার জন্য এগুলোর দায়ী। আজকে যে জুলাই আগস্টে যে বিপ্লব ব্যর্থ হচ্ছে, এবং এই ব্যর্থতার দায় প্রধানভাবে যদি আমি দায়ী দিতে চাই, তাহলে আমি দেব উপদেষ্টা মাহফুজ এবং আসিফ নজরুল স্যার। তাদের এবং সাথে আছেন নাহিদ, আসিফ মাহমুদ। তাদের এই উদ্ভট আচরণের কারণে, উদ্ভট কথাবার্তা বলার কারণে এবং একগুঁয়েমি আচরণের কারণে মূলত এই উদ্ভট আচরণ, এই বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জামাতের আমির যে ডাক দিয়েছেন, আমি মনে করি উনি একজন সত্যিকারের অভিভাবক হিসেবে দাঁড়াইছেন, এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা তৈরি হয়েছিল, যদি তিনি ওই সময় ওইভাবে ডাক না দিতেন, হয়তো পরিস্থিতি অন্যদিকেও মোড় নিত। তো যাই হোক, ডক্টর ইউনূস সাহেব তার ডাকে সাড়া দিচ্ছেন, এবং বিএনপি এবং জামাতের সাথে বসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, এবং সেনাপ্রধান যে কথাগুলো বলছেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেনাপ্রধানের পুরোটা প্রেসক্রিপশন হলো একটা ভারতের প্রেসক্রিপশন। এবং সেনাপ্রধান চাচ্ছেন যে এনি হাউ ভারতের কথা মতো উনি ডক্টর ইউনূসকে সরাই দিয়া, কারণ এখানে কি জানেন, আমাদের ব্যক্তিগত আমার অ্যানালাইসিস, এবং আমি যে বিভিন্ন ভাইদের সাথে, মিডিয়ার ভাইদের সাথে কথাবার্তা বলি, সবকিছু ভিত্তি করে আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে সেনাপ্রধান সর্বপ্রথম দেশপ্রেমের যেই একটা সূচনা তৈরি করেছিলেন, উনি কিন্তু এখন এটা আস্তে আস্তে এখান থেকে সরে আসছেন। এবং আমি একটা কথা বলি, আজকে পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আজকে যদি আমি অথবা আপনি অথবা ওইখানে নুরুজ্জামান ভাইকে বসাই দেন বাংলা প্রধান উপদেষ্টার পদে, দেখবেন সমস্ত বাহিনী নেমে কাজ করবে। কারণ কি জানেন? কারণ নুরুজ্জামান ভাইকে সবাই ব্যবহার করতে পারবে, সবাই ব্যবহার করতে পারবে নুরুজ্জামান ভাইকে, এবং যে যার মতো ঘুষ 2 নম্বরে টাকা ইনকাম করতে পারবে, এবং ভারতের প্রেসক্রিপশনে তারা চলতে পারবে। যার কারণে তারা নুরুজ্জামান ভাইকে সবাই মেনে নেবে, তারা সবাই প্রশাসনে কাজ করবে। কিন্তু ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূসের একটা লুম সরানোর মতো যোগ্যতা বাংলাদেশের কারোর নাই, এবং ডক্টর ইউনূসের সাথে কেউ 2 নম্বরে কাজ করতে পারতেছে না। যার কারণে পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করতেছে না, এবং এই পুলিশ বাহিনী কাজ না করার পেছনে সবচেয়ে বড় একটা কারণ হলো বিএনপির কিছু আমলাতান্ত্রিক জটিলতা। বিএনপির বড় বড় কিছু লোক আছে, বিএনপির কিছু অফিসার আছে, যারা গাপটি মেরে বসে আছে, এবং তারা কন্টিনিউ ওই প্রশাসনের সাথে যোগ সাজস করতেছে। এই যোগ সাজসের কারণে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না, যেটা আমরা ধারণা করতেছি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার মানে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে প্রথম একেবারে পুলিশ কাজ করে নাই, মাঝে এসে ভালোভাবে কাজ করছে, এখন আবার পুলিশ কমপ্লিটলি কোনো কাজই করতেছে না। তো এখন এই যে কাজ করতেছে না, এই তাদেরকে কাজ যদি তারা কাজ না করে, তাহলে একটা দেশের মধ্যে নির্বাচন কিভাবে দেবে? ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচন দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? কারণ উনি দেখতেছেন যে প্রশাসন কাজ করতেছে না, এবং প্রশাসনকে কাজ করানোর জন্য একটা সময় দরকার, এবং ওনার বিশ্বাস যে জুন পর্যন্ত প্রশাসনদেরকে উনি মাঠে নামাইতে পারবেন, এবং একটা মাঠ, একটা সঠিক মাঠ তৈরি করতে পারবেন। যার কারণে উনি হয়তো জুন পর্যন্ত বলতেছেন। কিন্তু এরপরও আমি বলবো, এটা আমার আমার ব্যক্তিগত কথা হলো, উনার একটা, আমি গত আরো 2টা টক শোতে আপনার কাছে বলছি যে উনার একটা নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করা অতীব জরুরি। কারণ রুটম্যাপটা ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মাঠে যাবে, কাজ করবে, তারা ওইদিকে ব্যস্ত হয়ে পড়বে, তখন আর
উনার বিরুদ্ধে যে কথাগুলো ওইগুলো আর আসবে না। উনাদের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে আচরণগুলো বা রাজনৈতিক বক্তব্যগুলো এগুলো আর আসবে না। আমি মনে করি একটা দ্রুত গতিতে একটা রাজনৈতিক একটা নির্বাচনী রুটম্যাপ, নির্বাচনী তারিখ ঘোষণা করাটা ওনার জন্য অতীব জরুরি। এবং এটা ঘোষণা করলে আমার মনে হয় 70% সমস্যার সমাধান হয়ে যেত। তো আমার মনে হয় যে হয়তো আমরা ক্ষুদ্র মানুষ, আমরা কানাডাতে আছি, আমরা পলিটিক্যাল অ্যানালাইসিস করি, আমাদের কথাগুলো যাবে কিনা জানি না। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের উচিত উনার উপদেষ্টা থেকে যারা বিতর্কিত তাদেরকে সরাই দেওয়া। প্রথম কাজটা হবে ডক্টর ইউনূস সাহেবের, যারা বিতর্কিত তাদেরকে সরাই দেওয়া এবং এমন কিছু লোক নিয়োগ দেওয়া যাদের মাধ্যমে উনার ডান হাত আরো শক্তিশালী হয় এবং উনাকে যেন আরো অল সাইডে সহযোগিতা করতে পারে। এটা আমি মনে করি এটাই করা দরকার। পাশাপাশি উনার সবচেয়ে আগে যেটা দরকার কমপ্লিটলি একটা নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করে দেওয়া এবং পাশাপাশি গতকাল যেমন করে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে উনি বসছেন, এমন করে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে মিনিমাম 15 দিন কিংবা প্রতিটা মাসে একবার করে একটা সংলাপে বসা এবং তাদের সহযোগিতা নেওয়া। এবং আমি মনে করি এই যে বাংলাদেশের যে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে আমাদের বিএনপির বাইরেও একদিক দিয়ে দায়ী। কারণ তারা ইশরাককে মেয়র ঘোষণা নিয়ে তারা মাঠে যেভাবে কথাবার্তা বলছেন, এই যে আপনার যুব দলের মহানগর সেক্রেটারি, আমি সম্ভবত উত্তর না দক্ষিণের, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি চাঁদাবাজির অভিযোগ, আমি নামটা ভুলে গেছি, কি জানি, উনি একটা ভিডিওতে বললেন যে আওয়ামী লীগের যেই সরি রবিউল ইসলাম নয়ন, জি রবিউল দক্ষিণ যুবলীগের সেক্রেটারি উনি। তো উনি বলছেন যে আওয়ামী লীগের যে পতন হয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তার চেয়ে আরো ভয়াবহ পতন হবে, ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কেন ভাই? ডক্টর ইউনূস কি এই পর্যন্ত কয় হাজার কোটি টাকা আপনার পাচার করছে? বা আপনারা কি এই আদৌ প্রমাণ করতে পারছেন বর্তমান উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা পাচার করছেন? হ্যাঁ, তাদের কিছু সিদ্ধান্তে ভুল ছিল এবং বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করছিল তারা ওই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। আর এই না পারার পেছনেও আপনারা বিএনপির তারাই দায়ী। তাহলে এই ধরনের কথা যখন আসে, ইশরাককে মেয়র ঘোষণার জন্য তারা তারা কি বলছে, যমুনাকে দখল করাটা তাদের জন্য কোনো ব্যাপার না। আজকে দেখেন উপদেষ্টারা তাদের সচিবালয় তাদের মন্ত্রণালয়ে যাইতে পারতেছেন না এবং যমুনাতে কোনো লোক ঢুকতে পারতেছেন না। তারা এমন ভাবে ব্যারিকেড দিচ্ছেন যে কোথাও কোনো প্রশাসনের লোক বা মন্ত্রণালয়ের কোনো লোক কাজ করতে পারতেছেন না। যেখানে তারা কাজ করতে পারতেছে না সেখানে ডক্টর ইউনূসের পদক্ষেপটা আমি মনে করি 100% সঠিক ছিল। যে আমি যেহেতু কাজই করতে পারি না, তাহলে ভাই আমাকে রাখানোর লাভ কি? আমাকে বসাইছেন কাজ করার জন্য, আমি তো কাজ করতে পারতেছি না, তাহলে আপনার অন্য কাউকে দিয়ে দেন। তার পদক্ষেপটা একদিন ঠিক ছিল বিএনপির আচরণের কারণে। আমার মনে হয় বিএনপি সালাউদ্দিন সাহেব যে ধরনের উদ্ভট কথা বলেন, উনি যে 8 বছর এই দীর্ঘদিন যে ভারতে ছিলেন, আমার এটা এখন মানে সম্পূর্ণ মানে অবিশ্বাস হচ্ছে। আমার মনে হয় উনি ভারতের রয়ের সহযোগিতা নিয়ে উনি ছিলেন এবং উনি ইচ্ছাকৃতভাবে ওইখানে গেছেন এবং ওখানে একটা বিলাসবহুল জীবনযাপন করছেন। বর্তমানে কিন্তু উনার এই বিলাসবহুল জীবনযাপনের একটা চিত্র আমাদের মিডিয়াতে চলে আসতেছে। তাহলে তার মানে কি উনি কি আসলে বন্দী হয়ে গেছিলেন? না, উনি আসলে ভারতের হিসেবে উনি বিলাসবহুল জীবনযাপন করছেন ভারতে। এবং উনার বর্তমান কথাগুলোতে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বক্তব্য আপনার এই যে যারা এই জুলাইয়ে যারা আন্দোলন করছে তাদের বিপক্ষে এবং উনাদের প্রত্যেকটি বক্তব্য এই জুলাই আন্দোলনকারীদের বিপক্ষে। ভাই 2000 লোকের মতো মারা গেছে, 30 থেকে 40,000 লোক এখন আহত অবস্থায় আছেন। আপনারা কয় কোটি টাকা এই আহত ব্যক্তিদেরকে দিচ্ছেন? কয়টা আহত ব্যক্তিদেরকে স্বাবলম্বী করছেন? কয়টা আহত ব্যক্তিদেরকে আপনারা চাকরি দিচ্ছেন? কয়টা নিহত ব্যক্তির বাড়িতে গেছেন? কয়টা নিহত ব্যক্তির পরিবারকে চালানোর অঙ্গীকার করছেন? কিছুই না, নাথিং এলস। আপনারা নাথিং টু ডু, আপনারা কোনো কিছুই করেন নাই। তাহলে আপনারা কোনো কিছু করেন নাই, যেখানে আপনারা এই যাদের কারণে আজকে এই খেলাতে দিয়ে মুক্ত হলো, যে কারণে আপনি আজকে ইন্ডিয়া থেকে মুক্ত হলেন, যে কারণে রুহুল কবির রিজভী জেল থেকে বের হওয়ার পরে কি বলছেন? কাঁদতে কাঁদতে কি বলছিলেন? এই শিশু বাচ্চারা মরে গিয়ে আমাদেরকে বাঁচাইছেন। এরপরে যে মির্জা আব্বাস জেল থেকে বাইরের পরে কি বলছেন? যে এই শিশু বাচ্চারা মরে গিয়ে আজকে আমাদেরকে বাঁচাইছেন।
তারা এগুলো দ্রুত ভুলে গেছেন ভাই। এবং আজকে এই 15 বছর এই বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগের একটা লুম ছিঁড়তে পারছে। এই 15 বছর আন্দোলন করে আওয়ামী লীগের একটা লুম ছিঁড়তে পারছেনি বিএনপি, এবং আরো আগামী 20 বছর তারা একটা লুম ছিঁড়তে পারতো না আওয়ামী লীগের। আওয়ামী লীগ যেভাবে গড়ে তুলছে, যেভাবে তারা তাদের আন্দোলনকে গড়ে তুলছে, যেভাবে তারা একেবারে এ টু জেড পুরা অবকাঠামোটাকে, বাংলাদেশের পুরা অবকাঠামো, সমস্ত মন্ত্রণালয়, সমস্ত প্রশাসন, সমস্ত আপনার অফিস আদালত যেভাবে তারা তাদের কন্ট্রোলে নিছে, এটা বিএনপি কেন অসম্ভব ছিল বিএনপির জন্য। আগামী 20 বছর বিএনপি পারতো না আওয়ামী লীগের সাথে। শেখ হাসিনার যে মাথা, শেখ হাসিনার যে ব্রেন দিয়ে কাজ করছে, আজকে এই হাজার হাজার ছেলেরা, এই মায়ের সন্তানরা শহীদ হয়ে তারা এই দেশকে মুক্ত করে দিয়ে গেছে, এই দেশের মানুষকে মুক্ত করে দিয়েছে, এই দেশের ওলামা মাওলানা এবং ওলামা মাশায়েখদেরকে মুক্ত করে দিয়ে গেছে, এই দেশের মুসলমানদেরকে মুক্ত করে দিয়ে গেছে। আজকে তাদের পরিবারের খোঁজ নেওয়ার মতো কোনো লোক নাই।